Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka, under National University. I delivered my class for Finance and Banking subject, BBA Honors Program. My course name is Financial Management, lecture number 11, and the titles of my lecture is Working Capital Management. At first, I present my lecture plan for you. So my lecture plan is what is working capital, the features of working capital, what is working capital management, determinants of working capital, classifications of working capital cycle, and mathematical problem and solution. So I discuss this one after one. So at first I discuss what is working capital. So working capital is basically an indicator of the short-term financial positions of an organization, is also a measure of its overall efficiency. Working capital is obtained by subtracting the current liabilities from the current assets. The ratio indicates whether the company possesses sufficient assets to cover its short-term debts. So, আমরা working capital বলতে বুঝি যে একটা কোম্পানির কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস গুলা বাদ দিলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এটা একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদের ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে জানা যায়। সো আমরা বলতে পারি working capital indicates the liquidity levels of companies for managing day-to-day expense and covers inventory, cash, accounts payable, accounts receivable, and short-term debt that is due. Working capital is derived from several company operations such as debt and inventory management, suppliers payments, and collections of revenue. So, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বুঝি যে কোম্পানির কারেন্ট অ্যাসেটস থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস ডিডাক্ট করার পরে যে অ্যামাউন্ট থাকবে সেটাই হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এখানে কারেন্ট অ্যাসেটস গুলা যেমন ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্টস অর ব্যাংক ব্যালেন্স, দেন inventories, accounts receivables, debtors, etc. And current liabilities is creditors, lag in payments of wages, overhead, accounts payable, etc. So এই কারেন্ট অ্যাসেটস থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস বাদ দিয়ে টোটাল একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল এটা পেয়ে থাকি। এখন এই ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে প্রতিষ্ঠানের সলভেন্সি অর্থাৎ সে এক্সটার্নাল লায়াবিলিটিস গুলা পরিশোধ করার ক্ষমতা কতটুকু আছে সেটা আমরা জানতে পারি স্বল্প মেয়াদে। তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে জানলাম। দেন ফিচার্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ওয়ার্কিং ক্যাপিটালের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। So working capital এর বৈশিষ্ট্য first features is short term. আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যেটা যাকে বলি
যেখানে সর্বোচ্চ 1 বছর মেয়াদের সময়ে তোমার কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস এটা বাদ দেওয়া হয়। কারণ কারেন্ট অ্যাসেটস এর মেয়াদ মূলত 1 বছর সময়ের জন্য, বা লাইবিলিটিস এর মেয়াদ সর্বোচ্চ 1 বছর সময়। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের সংজ্ঞা থেকে বোঝা যায় যে এটার সময় হবে সর্বোচ্চ 1 বছর। তাই শর্ট টার্ম বলতে এখানে সর্বোচ্চ 1 বছর সময়ের পাওনা এবং দেনা, অর্থাৎ কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস এর পার্থক্যই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। সো স্বল্প মেয়াদ ওয়ার্কিং ক্যাপিটালের একটা বৈশিষ্ট্য। দেন আসে টাইপস। ওয়ার্কিং ক্যাপিটাল বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন স্থায়ী ওয়ার্কিং ক্যাপিটাল এবং টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। তো স্থায়ী ওয়ার্কিং ক্যাপিটাল কি? একটা ফিক্সড অ্যাসেটকে সচল রাখার জন্য যেই ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন সেটা হচ্ছে ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। আর টেম্পোরারি এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিশেষ সময়ে বিশেষ উৎপাদনের ব্যবস্থা করতে হয় বা বিশেষ প্রয়োজনে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়, সেটাকে বলা হবে টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। যেমন শীতের সিজনে শীত বস্ত্র উৎপাদন করতে হয়, সো শীত বস্ত্র উৎপাদন করার জন্য সেই সময়ে প্রচুর পরিমাণে র ম্যাটেরিয়ালস আমাদের প্রয়োজন হবে। তাই এই র ম্যাটেরিয়ালস পারচেজ করার জন্য আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে সেটাকে আমরা টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল এটা বলতে পারি। সো ইনক্রিজ গুডউইল। ওয়ার্কিং ক্যাপিটাল যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে প্রতিষ্ঠানের গুডউইল বৃদ্ধি পায়। কারণ এখানে যে সকল পার্টি র ম্যাটেরিয়ালস সাপ্লাই দিবে, অর্থাৎ যেখানে যেসব পাওনাদার বিদ্যমান থাকবে তাদেরকে যদি সঠিক টাইমে তাদের অর্থ পরিশোধ করে দেওয়া যায়, প্রতিষ্ঠানের সলভেন্সি যদি বিদ্যমান থাকে তাহলে প্রতিষ্ঠানের গুডউইল বৃদ্ধি পাবে। তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য। দেন পারচেজ অফ কারেন্ট অ্যাসেটস। ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ক্রয় করা সম্ভব, কারেন্ট অ্যাসেটস ক্রয় করা সম্ভব। তো এটা ওয়ার্কিং ক্যাপিটালের আরেকটা বৈশিষ্ট্য। দেন ইফেক্টিভ ফিক্সড অ্যাসেটস। আমার যে ফিক্সড অ্যাসেটসটা থাকবে ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে সেটাকে কার্যক্ষম বা সচল এটা রাখা সম্ভব। তাহলে ইফেক্টিভ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তিকে কার্যকর রাখার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল এটা প্রয়োজন। সো ওয়ার্কিং ক্যাপিটাল এটা আরেকটা বৈশিষ্ট্য। তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। এরপরে আসো, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখন এটার ব্যবস্থাপনা কি? ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনা কি? ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনা হচ্ছে এক বছরের ভিতরে ডেট, ক্যাশ, তারপরে আদার যে অ্যাসেটগুলা সেই অ্যাসেটগুলা এবং যে লাইবিলিটিসগুলো আছে তাদের মধ্যে সমন্বয় সাধন করা। তাই আমরা বলি এ কোম্পানিজ ওয়ার্কিং ক্যাপিটাল এসেনশিয়ালি কনসিস্ট অফ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। কারণ ওয়ার্কিং ক্যাপিটালে আমাদের কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস এই দুইটা জিনিসই বিদ্যমান থাকবে। সো এই কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস এই দুইটা কম্পোনেন্টকে তোমার সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেটাকে বলা হবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সো কারেন্ট অ্যাসেটস রেফার to those assets that can be converted into cash within 1 year, like debtors, stocks, prepaid expense that have already been paid for. So current liabilities are the day-to-day debts incurred by a business in its operations. These could be credit purchases made from the vendors or creditors, and outstanding expense, that means expense that are yet to be paid. তাহলে এটা হচ্ছে কারেন্ট, এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস গুলা আমার কারেন্ট অ্যাসেটস এর মাধ্যমে অর্থ পাওয়া এবং কারেন্ট লাইবিলিটিস অর্থ পরিশোধ করে দেওয়ার পরে পরিশোধ করার যে ক্যাপাসিটি
সেটার মাধ্যমে আমার যেই পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেটাকে বলা হবে কি ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এটাকে এই দুইটা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিজে যদি আমরা ব্যবস্থাপনা সঠিকভাবে মনিটরিং এর মাধ্যমে ব্যবস্থাপনা করতে পারি তখন সেটাকে বলা হবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সো দাস working capital management refers to the monitoring these two components such as current assets and current liabilities or the short-term liquidities of your firms. It's called working capital management. এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে তিনটা প্যারামিটার বিদ্যমান, অর্থাৎ আমরা এটা ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের তিনটা প্যারামিটারের প্রয়োজন। সেই প্যারামিটারসগুলো আমাদের কি কি, যেমন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, কালেকশন পিরিয়ড রেশিও এবং ইনভেন্টরি টার্নওভার রেশিও। সো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওটা কি? এ রেশিও বিটুইন দ্য কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। It signifies the current ability of the organization to pay off its short-term financial obligations. তাহলে এটার মাধ্যমে প্রকাশ করবে যে প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাবিলিটি অফ অর্গানাইজেশন টু পে ইট শর্ট-টার্ম ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, যে শর্ট-টার্ম ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসগুলো পরিশোধ করার ক্ষমতা আমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর মাধ্যমে জানতে পারি। So collection period ratio, also known as debtors or account receivable turnover ratio, this ratio is indicative of a company's ability to convert its debts into cash. ডেটটাকে তোমার ক্যাশে রূপান্তর করার অ্যাবিলিটি, কত সময় পরে এটা ক্যাশে রূপান্তরিত হবে সেই জিনিসগুলো এটার মাধ্যমে আমরা জানতে পারি। The lesser numbers of days it takes to realize its payments from its debtors, the better. যত কম সময়ের ভিতরে এটা কালেকশন করা সম্ভব হবে ততই প্রতিষ্ঠানের জন্য ভালো। So inventory turnover ratio, it also known as the stock turnover ratio. This ratio monitors the time a company takes to convert its goods into cash. তার পণ্যগুলোকে নগদে রূপান্তর করার সময়। So lower the time taken, higher is the company's stock efficiency. স্টকের দক্ষতা বৃদ্ধি করে। সো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের তিনটা প্যারামিটার সম্পর্কে জানলাম এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কি এটা জানতে পারলাম। এরপরে আসো ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ডিটারমিনেন্টসগুলো হচ্ছে নেচার অফ বিজনেস, বিজনেসের প্রকৃতির উপরে নির্ভর করবে, কারণ যদি বিজনেসটা বড় হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সেক্ষেত্রে বেশি প্রয়োজন হবে, প্রকৃতি যদি ছোট হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কম হবে। দেন প্রোডাকশন সাইকেল, এই ক্ষেত্রেও প্রোডাকশন সাইকেলটা যদি লার্জ ভলিউমে হয় তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ বেশি প্রয়োজন হবে, আমার বড় হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে, আর যদি এটা ছোট হয় তাহলে কম লাগবে। কোয়ান্টিটি প্রোডাকশন অ্যান্ড সেলস, আমি কি পরিমাণ প্রোডাকশন করব এবং কি পরিমাণ বিক্রয় করব সেটার উপর লাগে। বিক্রয়ের সেল করতে হয়, করতে হবে, তাহলে আমরা আশা করি ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে জানলাম। এটার বাইরে আছে তোমার সাপ্লাই অফ র মেটেরিয়ালস অ্যান্ড অ্যাভারেজ ইনভেন্টরি, এগুলো নির্ভর করে ওয়ার্কিং ক্যাপিটালের ডিটারমিনেন্টস হিসাবে। এরপরে আসো ক্লাসিফিকেশনস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের প্রকারভেদ এখন আমাদেরকে আলোচনা করতে হবে। সো আসো ওয়ার্কিং ক্যাপিটাল প্রকারভেদকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ কনসেপ্ট। এই কনসেপ্টের ভিতরে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আবার এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল দুই রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। দেন অন দ্য বেসিস অফ টাইম,
টাইমের ভিত্তিতে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। এখন পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। বা টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটালকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। সো এখন এগুলা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আসো, ফার্স্ট ওয়ান আমরা বললাম কনসেপচুয়াল বেসিস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটাকে আমরা বলছি দুই ভাগে ভাগ করা হয়, একটা বলছিলাম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা বলছিলাম নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটালটা কি? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য টোটাল সাম অফ কারেন্ট অ্যাসেটস। টোটাল সাম অফ কারেন্ট অ্যাসেটস। এখন কারেন্ট অ্যাসেটস গুলো, তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে কি কি কারেন্ট অ্যাসেটস এখানে আসে? তাহলে কারেন্ট অ্যাসেটস এখানে আসবে ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক। আসবে ইনভেন্টরি। এখন এই ইনভেন্টরি গুলো কি? ইনভেন্টরি গুলো হচ্ছে র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রগ্রেস অর প্রসেস এবং ফিনিশ গুডস। এর সাথে আসবে ডেটর্স। যদি এটার বাহিরে আরো কোনো কারেন্ট অ্যাসেটস বিদ্যমান থাকে তাহলে সেটাও আসবে। তাহলে এই কারেন্ট অ্যাসেটস গুলো যখন আমরা একসাথে গ্রসিং আপ করব বা একসাথে যোগ করব, তখন সেটাকে আমরা বলবো টোটাল গ্রস আপ করব, বা একসাথে যোগ করব তখন সেটাকে আমরা বলবো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। দেন আসো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমরা যখন কারেন্ট লাইবিলিটিস গুলো বাদ দিব তখন যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস। এটা হচ্ছে তোমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এই নেট ওয়ার্কিং ক্যাপিটালকে আবার দুই ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে তোমার পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটালটা কি? আমরা যখন এই ওয়ার্কিং ক্যাপিটালটা বের করবো, অর্থাৎ কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস, তখন যদি আমার পজিটিভ সাইনের রেজাল্ট আসে, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস এর পরিমাণ বেশি হয় কারেন্ট লাইবিলিটিস এর তুলনায়, তাহলে সেটাকে বলা হবে পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল এটা হচ্ছে যদি কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দেওয়া হয় এবং রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে সেটাকে বলা হবে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল এটা হওয়া প্রতিষ্ঠানের জন্য ভালো, কারণ সেক্ষেত্রে বাহির পক্ষ থেকে তোমার অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে না। কিন্তু পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল এই অংশটা তোমাকে ধার হিসেবে গ্রহণ করতে হবে। আর আমরা ধার হিসাবে গ্রহণ করব শর্ট টার্ম ফাইন্যান্সিং এর মাধ্যমে, অর্থাৎ আমরা কমার্শিয়াল পেপার ইস্যু করব, তারপরে ট্রেড কার্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারি, ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, ফ্যাক্টর ফাইন্যান্সিং, প্লেজ, এগুলোর মাধ্যমে আমরা সেই পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বের হবে সেটা আমরা সংগ্রহ করতে পারি, সেই অর্থটা সংগ্রহের ব্যবস্থা করতে পারি। কিন্তু নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল এটা হচ্ছে আমার লাইবিলিটিস যেহেতু বেশি, সেটা আমাদের করতে হবে না। এরপরে আসো টাইম বেসিস ওয়ার্কিং ক্যাপিটাল। সো টাইম বেসিস ওয়ার্কিং ক্যাপিটালকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পার্মানেন্ট অর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা বলা হয় টেম্পোরারি রেগুলার ওয়ার্কিং টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। সো পার্মানেন্ট অর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল এটা আবার দুই ভাবে বিভক্ত। এখন আসা ফার্স্ট ওয়ান, পার্মানেন্ট আর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটালটা কি? পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স টু ক্যারি অন দ্য ডে টু ডে এক্সপেন্স the firm is required to maintain the minimum amounts of working capital। অর্থাৎ তোমার স্থায়ী সম্পত্তিকে চলমান রাখার জন্য তোমার প্রতিদিন যে এক্সপেন্সটা করতে হয় সেটাই হচ্ছে তোমার পার্মানেন্ট আর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল, একটা হচ্ছে তোমার রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল, আর একটা হচ্ছে রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল।
সো এখন আসো রেগুলার ওয়ার্কিং ক্যাপিটালটা কি? ইট মিনস the minimum amounts which the firm has to keep with itself to carry on the day-to-day operation. মানে তার দৈনন্দিন জীবনের যে কার্যক্রম বা অপারেশন, এটা পরিচালনার জন্য তার মিনিমাম যে অ্যামাউন্টের প্রয়োজন সেটাকে বলা হবে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল। মানে এটা না হলে প্রতিষ্ঠানের উৎপাদন কার্য বা প্রতিষ্ঠানের কার্যক্ষমতা সচল থাকবে না। এটাই হচ্ছে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল। দেন আসো রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। It means the excess amount over the regular working capital for uncertain circumstances like strike, lockout, depression, etc. যে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটালের বাহিরে বিশেষ প্রয়োজনে তোমার অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে, অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হতে পারে, সেটাকে বলা হয় যে রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল এটা যেমন স্ট্রাইক শুরু হলো, শ্রমিক ধর্মঘট শুরু হলো, সেই সময় আমার রেগুলার যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন তার থেকে বেশি ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে। সো সেটাকে রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল বলা হবে। সেই সময় অতিরিক্ত অর্থের সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। দেন আসো 2 নাম্বার টেম্পোরারি অর ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। এখন টেম্পোরারি কি? টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড টু মিট দ্য সিজনাল ডিমান্ড as well as for special purpose. এটা হচ্ছে কোনো বিশেষ সময়ে যদি তোমার অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল লাগে তখন সেটাকে বলা হবে টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল অর ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। যেমন কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা টানলাম যে শীতের সিজনে পণ্য উৎপাদন করা হবে, এখন এটার জন্য অতিরিক্ত র ম্যাটেরিয়ালস আমাকে পারচেজ করতে হবে, কারণ যেহেতু শীতের সময় শীতের জামা কাপড়ের ডিমান্ড বেশি, তাই এই শীতের জামা কাপড় উৎপাদন করতে গেলে তার অতিরিক্ত র ম্যাটেরিয়ালস পারচেজ করে নিতে হবে রেগুলারের চেয়ে। তাহলে এই অতিরিক্ত র ম্যাটেরিয়ালস যদি পারচেজ করতে হয় তাহলে তার অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সো সেটা হচ্ছে তোমার টেম্পোরারি অর ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এটাকে তোমার দুই ভাগে ভাগ করা হবে। একটা হলো সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ সংশ্লিষ্ট সিজনে যদি অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। সো সিজনাল, it is required to meet the seasonal needs of the enterprise. এন্টারপ্রাইজের যদি সিজনাল নিডস ফুলফিল করতে হয় তখন তার অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। দেন স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে স্পেশাল পারপাসে যদি প্রতিষ্ঠানে ক্যাপিটালের প্রয়োজন হয় তখন সেটাকে বলা হবে স্পেশাল পারপাস ওয়ার্কিং ক্যাপিটাল। স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। সেম একটা প্রতিষ্ঠান মাস্ক উৎপাদন করে, উদাহরণ হিসেবে বলতেছে, এখন সবসময় সে নর্মালি কিছু উৎপাদন করে, এখন সে গভর্নমেন্টকে কিছু মাস্ক প্রদান করবেন, যেটা দিয়া গভর্নমেন্ট দেশের জনগণকে বিনামূল্যে প্রদান করবেন, অথবা হসপিটালে সেগুলা বিনামূল্যে দেবেন। তখন এই অতিরিক্ত নর্মালি সে যতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করে তার থেকে এখন অতিরিক্ত তার প্রয়োজন হবে। সো এটা স্পেশাল কেসে তার ওয়ার্কিং ক্যাপিটালের অতিরিক্ত প্রয়োজন হবে, আর এই পারপাসে সে যে ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেন করবে সেটাই হচ্ছে স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। র ম্যাটেরিয়ালস পারচেজ করব, এখন এই র ম্যাটেরিয়ালসকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা হবে, তারপরে সেটা ফিনিশ গুডসে রূপান্তরিত হবে। সো ওয়ার্ক ইন প্রোগ্রেস দ্যাট মিন্স প্রোডাকশন এর কাজ শুরু হবে, যো ফিনিশ গুডসে রূপান্তরিত হবে। এখন ফিনিশ গুডসে রূপান্তরিত হলে এটা বিক্রয়ের জন্য রেডি হলো, তাহলে কাস্টমার ইনভয়েস করবে, আমরা তাদের কাছে
বিক্রি করব, সো তাদের কাছ থেকে আমরা কি পাবো? অ্যাকাউন্টস রিসিভেবল। এখন এই অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা যদি আমি কালেকশন করতে পারি তাহলে এটা ক্যাশে রূপান্তরিত হবে। তাহলে দেখো, একটা পারচেজ থেকে, র ম্যাটেরিয়ালস পারচেজ থেকে কিভাবে সেটা আবার টাকায় রূপান্তরিত হচ্ছে, এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হবে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। কারণ এই ক্ষেত্রে আমি কিছু টাকা পাবো, আবার আমাকে কিছু দিতে হবে বিভিন্ন পক্ষকে। আমি এক পক্ষের কাছ থেকে পাবো, আবার অন্য পক্ষকে আমার টাকা দিতে হবে। তো এই সময় আমার অতিরিক্ত যে অর্থটার প্রয়োজন হবে এই সাইকেলে, সেটাকে বলা হবে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা কি? আমি র মেটেরিয়ালস পারচেজ করব, সেই পারচেজকৃত র মেটেরিয়ালটা ওয়ার্ক ইন প্রগ্রেস, ফিনিশ গুডস, তারপরে ডেটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সিস্টেম, দেন আমি এটা ক্যাশে রূপান্তর করব। এখন এটার এই পর্যায়ে আমরা কি পারচেসের ক্ষেত্রে বাকিতে পারচেস করব, তাদেরকে টাকা পে করতে হবে। আবার প্রোডাকশন, ওয়ার্কিং প্রোডাকশনের ক্ষেত্রে, মানে এখানে আমি পারচেসের ক্ষেত্রে বাকিতে ক্রয় করব, তারপরে এখানে প্রোডাকশনের ক্ষেত্রে লেবারের যে কস্ট সেটা আমাকে বিয়ার করতে হবে। এইভাবে খরচগুলো আমাকে বিয়ার করতে হবে। আর আমি এই র ম্যাটেরিয়ালস, এটা অ্যাসেট, ফিনিশ গুডস অ্যাসেট এবং অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট। তাহলে এই ক্ষেত্রে আমি যে টাকা, মানে এগুলোকে আস্তে আস্তে আমি টাকার ভিতরে কনভার্ট করতে পারতেছি, সো ক্যাশ টাকা পাবো। আর এইসব ক্ষেত্রে আমি ক্যাশ টাকা পরিশোধ করব। সো এখানে যে পার্থক্যটুকু, সেই ক্ষেত্রে আমার কতটুকু অর্থের প্রয়োজন হবে, ওটা হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এটা কত সময়ের ভিতরে আমার এই কার্যক্রমটা শেষ হবে, সেই সময়টাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে আশা করি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল সম্পর্কে বুঝলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যত তাড়াতাড়ি সংগঠিত হবে ততই প্রতিষ্ঠানের জন্য ভালো, কারণ এতে প্রতিষ্ঠান মুনাফা বেশি অর্জন করতে পারে। এতে প্রতিষ্ঠান মুনাফা অর্জন বেশি করতে পারে, কারণ আমার উৎপাদিত পণ্যটা আমি প্রথমে র ম্যাটেরিয়ালস ক্রয় করলাম, সেই র ম্যাটেরিয়ালসটাকে তাড়াতাড়ি করে উৎপাদন করে বিক্রয়ের মাধ্যমে নগদে রূপান্তর করলাম। তাহলে যত বেশি বার এইভাবে সারা বছর ব্যাপী করতে পারবো তত বেশি আমার মুনাফা অর্জিত হবে। সো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যত তাড়াতাড়ি সংগঠিত হবে তত প্রতিষ্ঠানের জন্য বেনিফিট। তাহলে আশা করি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল সম্পর্কে বুঝলাম। এখন আসো স্টেটমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস ফরকাস্ট। এটার জন্য আমি একটা ডামি ফরম্যাট তোমাদের এখানে উপস্থাপন করেছি। কিভাবে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্ট করব সেটার জন্য আমি একটা ডামি ফরম্যাট উপস্থাপন করলাম। পার্টিকুলার্স টাকা টাকা টাকা। এখন এখানে এতে কারেন্ট অ্যাসেটস, দেন ক্যাশ ইন হ্যান্ড অর অ্যাট ব্যাংক, ইনভেন্টরি, ইনভেন্টরিজের ভিতরে আবার 3টা পয়েন্ট, স্টকস অফ র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস এন্ড ফিনিশ গুডস। সো এই 3টা যোগ করলে আসবে ইনভেন্টরিজ, এই 3টা যোগ করলে ইনভেন্টরি। দেন আসো ডেটর্স, ডেটর্স হচ্ছে এখানে। সো আদার যদি কোনো কারেন্ট অ্যাসেটস থেকে থাকে তাহলে হলো, সো ক্যাশ, ইনভেন্টরিজ, ডেটর্স অ্যান্ড আদার্স কারেন্ট অ্যাসেটস সবগুলো যোগ করলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস আমরা এটা পাবো। এরপরে আসো কারেন্ট লাইবিলিটিস। সো কারেন্ট লাইবিলিটিস হচ্ছে তোমার ক্রেডিটর্স, ল্যাগ ইন পেমেন্টস অফ, এটার ভিতরে ওয়েজেস অর লেবার এবং ওভারহেড। সো এই দুইটা আমরা ল্যাগ ইন পেমেন্টস, এটা পরিশোধ করতে হবে। পরিশোধ করার জন্য আমার কত সময় আমরা তাদের কাছ থেকে পাবো সেই সময়টা। দেন আদার্স যদি কারেন্ট লাইবিলিটিস থেকে থাকে সেগুলো বসবে, বসার পরে সব যোগ করলে আমরা টোটাল কারেন্ট লাইবিলিটিস এটা পাবো। সো এখন টোটাল কারেন্ট অ্যাসেটস, এটা থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে আমরা গ্রস, আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবো বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এটার সাথে কন্টিনজেন্সি যদি থেকে থাকে তাহলে সেই কন্টিনজেন্সি যোগ করলে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা পাবো। দেন ফর্মুলা ফর ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল করার ক্ষেত্রে আমাকে কিছু কাজ করতে হয়। যেমন আমি এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম এখানে স্টেটমেন্টের মধ্যে, যে ইনভেন্টরির ভিতরে র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস বা ক্রেডিটর্স, ল্যাগ ইন পেমেন্টস অফ ওয়েজেস, ওভারহেড, এই ফাংশনগুলো করার জন্য আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই সূত্রটা কি? আসো
সূত্রটা হচ্ছে আমি এখানে শুধুমাত্র র ম্যাটেরিয়ালসের সূত্রটা লিখেছি, বাজেটেড ইউনিটস ইনটু কস্ট পার ইউনিট ইনটু কনভার্সন পিরিয়ড ডিভাইডেড বাই টাইম। এখন এই টাইম 360 হতে পারে, প্রশ্নে বলা থাকবে। যদি 1 বছর সমান 365 দিন বলে তাহলে আমরা শুধুমাত্র 365 দিন ইউজ করব। আদারওয়াইজ অ্যাকাউন্টিং পিরিয়ড অনুযায়ী 1 বছর সমান 360 দিন আমরা এটা ইউজ করব। দেন প্রশ্নে যদি কনভার্সন পিরিয়ডগুলা, অর্থাৎ এই যে কনভার্সন পিরিয়ডগুলা যদি দিনে বলা থাকে তাহলে আমরা এখানে নিচে দিন ইউজ করব। যদি এটা উইকে বলা থাকে তাহলে আমরা এখানে 52 1 বছর সমান এটা ইউজ করব। যদি এটা মান্থে বলা থাকে তাহলে 1 বছর সমান 12 মাস এটা ইউজ করব। এবং ওয়ার্কিং ক্যাপিটালটা যদি অ্যানুয়ালি হয়, বাজেটেড ইউনিটটা যদি বাৎসরিক হয়, কিন্তু বাজেটেড ইউনিট যদি মান্থলি হয় তাহলে এখানে টাইম পিরিয়ড 30 ডেজ, 4 উইকস অথবা 1 মান্থ এটা ইউজ করব। দেন আসো ক্যালকুলেট সেলিং প্রাইস পার ইউনিট। এরপর আমাকে এটা নির্ণয় করতে হবে, কারণ এটার মাধ্যমে এখানে এই কস্ট পার ইউনিটগুলা কাউন্ট হবে। সো এটা কি র মেটেরিয়ালস কস্ট পার ইউনিট, তার সাথে আমরা লেবার আর ওয়েজেস যোগ করব, দেন ওভারহেড এক্সপেন্স যোগ করব। তাহলে যোগ করলে আসবে টোটাল কস্ট অফ প্রোডাকশন। এটার সাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এটা যোগ করলে আমাদের আসবে টোটাল কস্ট। সো তার সাথে প্রফিট বসবে অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট, এরপরে তোমার যোগ করলে সেলিং প্রাইস পার ইউনিট আসবে। এখন আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সো ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আমি লিখলাম, Bristol Limited Company provides the following particulars to determine the required amounts of working capital. তোমাকে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে বলছে ব্রিস্টল লিমিটেডে। এখন আমি এখানে প্রশ্নটা এখানে তোমাদের জন্য উপস্থাপন করলাম যে র মেটেরিয়ালস টাকা 8, ডিরেক্ট লেবার 3, ওভারহেড 6, টোটাল কস্ট 17, প্রফিট 3 অ্যান্ড সেলিং প্রাইস টাকা 20। সো এডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে raw materials in stock on an average 1 month, এগুলো হচ্ছে কনভার্সন পিরিয়ড। materials are in process on an average half month, finished goods in stock on average 1 month, credit allowed by the suppliers is 1 month, credit allowed to debtors, অর্থাৎ debtors তোমাকে টাইম দিয়েছে 2 months, debtors কে তুমি টাইম দিয়েছো, আর সাপ্লায়ার তোমাকে টাইম দিয়েছে 1 মাস তার অর্থ পরিশোধ করার জন্য। সো ল্যাগ ইন পেমেন্টস অফ ওয়েজেস, তুমি ওয়েজের টাকা পরিশোধ করো, লেবারদের টাকা পরিশোধ করো 1.5 মানে 1.5 উইক, 1.5 সপ্তাহ পর। দ্য ল্যাগ ইন পেমেন্টস অফ ওভারহেড ইজ 1 মান্থ, এবং ওভারহেডগুলো পরিশোধ করো 1 মাস পর। সো বলছে 1/4 অফ আউটপুট সোল্ড এগেইনস্ট ক্যাশ, নগদে তুমি বিক্রি করো 4/1। সো ডেটর্স নির্ণয়ের ক্ষেত্রে নগদে বিক্রয় হলে ডেটর্স হবে না, ডেটর্স সৃষ্টি হয় বাকিতে পণ্য বিক্রয় করলে, ডেটর্স সৃষ্টি হয় বাকিতে পণ্য বিক্রয় করলে। সো 4/1 যদি নগদে বিক্রি করে তাহলে ডেটর্স সৃষ্টি হবে বাকি 4/3 অংশের জন্য। দেন ক্যাশ ইন হ্যান্ড এন্ড অ্যাট ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি টাকা 2500, লেভেল অফ অ্যাক্টিভিটিজ ইজ 1,04,000 ইউনিটস অফ প্রোডাকশন পার অ্যানাম, সারা বছরে 1,04,000 ইউনিট উৎপাদন হয়। এরপরে বলা হচ্ছে ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাক্রুড সিমিলারলি, এগুলো সারা বছর ব্যাপী আমার চলতে থাকবে যে প্রসেসে বলছে। এখন আমরা এই অঙ্কটার ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করব। সো ওয়ার্কিং ক্যাপিটাল এখানে সেলিং প্রাইস আমাদের দেওয়া আছে, দেন আমাদেরকে ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট এটা বের করে নিতে হবে। আর এটা বের করার জন্য আমরা এখানকার ইনফরমেশনগুলো ইউজ করব, অর্থাৎ এখানে র মেটেরিয়ালস 8 টাকা প্লাস ডিরেক্ট লেবার এটা 50% 1.5 অ্যান্ড ওভারহেড 6 টাকার, তার 50% 3 টাকা, তাহলে টোটাল আমাদের এখানে আসবে 11-12.5 টাকা আসবে ওয়ার্কিং প্রসেস। এটা আমাদেরকে করে নিতে হবে যে ক্যালকুলেট ওয়ার্কিং প্রসেস পার ইউনিট। সেক্ষেত্রে আমরা লিখব র মেটেরিয়ালস এটা 100% ইউজ ইন ফ্যাক্টরি, লেবার অ্যান্ড ওভারহেড এটা 50% করে আমরা ধরবো। সো 3 টাকার 50% 1.5 টাকা, 6 টাকার 50% 3 টাকা, তাতে আমাদের এখানে ওয়ার্কিং প্রসেস কস্ট বের হলো তোমার 12 টাকা 50 পয়সা। এরপরে আমরা অঙ্কটা সলভ করব।
সো এখন আসো আমরা অঙ্কের সলিউশনের মধ্যে চলে যাই। সো ক্যালকুলেশন দ্য অ্যামাউন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। তাহলে আসো আমরা টেবিলের মাঝে আমরা লিখব উপরে পার্টিকুলার্স টাকা টাকা। এখন আমরা লিখলাম কারেন্ট অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক এটা 2500। দেন ইনভেন্টরিজ, ইনভেন্টরির ভিতরে তোমার তিনটা। র ম্যাটেরিয়ালস, তাহলে দেখো র ম্যাটেরিয়ালস এর ক্যালকুলেশন, এটা সূত্র হচ্ছে বাজেটেড ইউনিট, আমার এখানে 1,04,000 ইউনিট, ইনটু ছিল কস্ট পার ইউনিট। র ম্যাটেরিয়ালস এর কস্ট ছিল 8 টাকা, ইনটু কনভার্সন পিরিয়ড। তারা বলছে র ম্যাটেরিয়ালস ইজ 1 মান্থ স্টে ইন কোম্পানি। সো কনভার্সন পিরিয়ড যেহেতু 1 মাস, তাহলে 1 মাস সমান 4 সপ্তাহ, আর নিচে 52 উইকস, তাতে আমাদের এখানে 64,000। ঠিক একইভাবে আসো ওয়ার্কিং প্রসেস অর প্রগ্রেস। বাজেটেড ইউনিট 1,04,000 ইউনিটস ইনটু ওয়ার্ক ইন প্রসেসের কস্ট 12.5, যেখানে র ম্যাটেরিয়াল বলছে 100% 8 টাকা, ডিরেক্ট লেবার 50% 3 টাকার 50% 1.5 টাকা, এবং ওভারহেড 6 টাকা, তার 50% 3 টাকা, টোটাল যোগ করলে 12 টাকা 50 পয়সা, ইনটু কনভার্সন পিরিয়ড। তারা বলছে 2 মান্থ, এটা কনভার্সন পিরিয়ড হবে ওয়ার্কিং প্রসেসের কনভার্সন পিরিয়ড 2 মান্থস, সরি 2 উইকস। তাহলে 2 উইক যদি হয়, দ্যাট মিনস এখানে হাফ মান্থ বলা হয়েছে, হাফ মান্থ মানে হচ্ছে 2 উইকস, তাহলে উপরে 2 উইকস নিচে 52, সো 50,000। দেন ফিনিশ গুডস, এটার ক্যালকুলেশন বাজেটেড ইউনিটস ইনটু কস্ট পার ইউনিটস ইনটু কনভার্সন পিরিয়ড বাই 52 উইকস। এখন এখানে ফিনিশ গুডস এর ক্ষেত্রে এখানে কস্ট পার ইউনিট টোটাল কস্ট এটা বসবে, ফিনিশ গুডস এর ক্ষেত্রে টোটাল কস্ট এটা বসবে, টোটাল কস্ট অফ প্রোডাকশন বা টোটাল কস্ট। যদি প্রশ্নে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন না থাকে তাহলে টোটাল কস্টটাই বসবে, ইনটু কনভার্সন ডিভাইডেড বাই 52 উইকস। দেন ডেটর্স, বাজেটেড ইউনিটস ইনটু কস্ট পার ইউনিটস ইনটু কনভার্সন পিরিয়ড 52 ডিভাইডেড বাই। তাহলে এখানে আমাদের বাজেটেড ইউনিট বসালাম, কস্ট পার ইউনিট এখানে টোটাল কস্ট অর সেলিং প্রাইস আমরা বসাতে পারি, টোটাল কস্ট অর সেলিং প্রাইস। তো আমি এই ক্ষেত্রে টোটাল কস্ট এটা কাউন্ট করলাম ইনটু 3/4। এখন 3/4 কেন হলো? 4 ভাগের 1 অংশ নগদে বিক্রি, সো 4 ভাগের 3 অংশ বাকিতে বিক্রি হলে ডেটর সৃষ্টি হবে, তাহলে বের হলো। সো এখন এই ফিগারগুলো যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটস এটা ডিটারমিন হবে। এরপরে আসো কারেন্ট লায়াবিলিটিস। সো ক্রেডিটর্স আমরা কিভাবে বের করব, বাজেটেড ইউনিটস কস্ট পার ইউনিট কনভার্সন এন্ড 64,000। ল্যাগ ইন পেমেন্টস অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড বের করলাম, ওয়েজেস 3 টাকা অ্যান্ড তার কনভার্সন পিরিয়ড 1.5 উইক, সো 1.5 উইক অ্যান্ড 52। ওভারহেড এটা বাজেটেড ইউনিটস কস্ট পার ইউনিট 6 অ্যান্ড এখানে কনভার্সন পিরিয়ড 1 মান্থ, 52 এক বছর সমান 52 উইকস। সো টোটাল কারেন্ট লায়াবিলিটিস 1,21,000। এরপরে আসো ওয়ার্কিং ক্যাপিটাল। সো এ মাইনাস বি, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস টোটাল মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস, বিয়োগ করলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের হচ্ছে 3,35,500। তাহলে কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল ডিটারমিন করতে হয় আমরা এটা বুঝলাম। আমরা এই টেবিলটাকে ভালোভাবে দেখব এবং অঙ্কটাকে বেশি বেশি করে করব, তাতে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে আজকের ক্লাসে জানলাম, এই অঙ্কগুলো আমরা দেখব এবং থিওরিগুলো ভালো করে পড়ব। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশোনা চালিয়ে যাও। আজ এ পর্যন্ত।